আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। গাজায় ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে ঘোষিত বিশ্বব্যাপী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা কার্যক্রম বর্জন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংহতি মিছিলের পাশাপাশি রয়েছে বিক্ষোভ সমাবেশ। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা ও নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানানো হয় এসব প্রতিবাদী কর্মসূচি থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এক কাতারে সামিল নানা শ্রেণী পেশার প্রতিবাদী নাগরিকরা। অলিগলি থেকে প্রধান সড়ক আওয়াজ তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে অংশ নেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ। বিশ্ববাসী দেখেও না দেখার ভান করছে, লাইক তারা ব্লাইন্ড। আমরা গাজাবাসীর পক্ষে রয়েছি, আমরা গাজাবাসীর জন্য আছি। হিউম্যানিটি ওইটার মূল্যবোধ থেকে শুধু একজন মুসলিম হিসেবে না, আপনি ইহুদি খ্রিস্টান যেই হন না কেন, যেইভাবে এখানে গণহত্যা চালানো হচ্ছে এটা বন্ধ করা দরকার। সোমবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও। ফিলিস্তিনিরা শুধু একা নয়, আমরা তাদের সাথে আছি। আমরা এই গ্লোবাল স্ট্রাইক সফল করার উদ্দেশ্যে ঢাকা কলেজ ছাত্ররাও আমরা কিন্তু এখানে মিলিত হয়েছি। প্যালেস্টাইনের জনগণের প্রতি এই নৃশংস বর্বরতা যেন অচিরেই বন্ধ হোক। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ফিলিস্তিনের পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সমবেত হন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ফিলিস্তিনিরা একা নন, এ সংগ্রাম মানবতার, এ লড়াই গোটা বিশ্বের মুক্তিকামীদের। আমরা কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি, আমরা এসেছি অত্যাচার মানুষকে মুক্ত করার জন্য। ধর্মীয় দিক থেকে না দেখে আমরা যদি মানবতার দিক থেকে বিষয়টা চিন্তা করি, আমাদের প্রত্যেকের উচিত এই কর্মসূচিতে জয়েন করা। ইসরায়েলের অন্যায় অত্যাচার আর আমরা নীরবে সইতে পারি না। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিল হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। মার্কিন দূতাবাসের পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনেও। জোহরের পর মুসল্লিরা উত্তর গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে জড়ো হয়। সমালোচনা করেন আরব দেশগুলোর নীরব ভূমিকার। বিশ্বের মুসলমানরা যে শান্তিতে থাকতে পারবে, আমরা এই দাবি চাই। সমস্ত মুসলিম দেশ এক হইয়া যাতে এটা বন্ধ হয়। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা যেন সারা বিশ্বের মুসলিম একসাথে একত্র হতে পারি। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। এদিকে গাজায় মানবতা বিরোধী হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানীর কারণ বাজার এলাকায় স্টার্ক ফোয়ারার সামনে মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এসব প্রতিবাদ কর্মসূচি থেকে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও গাজায় ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর স্পেশাল টার্মের পরীক্ষা স্থগিত রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদ ও জনগণের প্রতি সংহতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এর অংশ হিসেবে আগামীকাল সকল ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ সমাবেশে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আমরা যদি এই 25 বছরের ইতিহাস দেখি তাহলে এত বড় এবং এত নৃশংস বর্বর হত্যাযজ্ঞর আর কোনো নজির নেই। আসলে আমরা বাকরুদ্ধ, আসলে কিছু বলার নাই, বলার ভাষা নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন হয়েছে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী, কর্মকর্তারা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রংপুরে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে চট্টগ্রাম ও সিলেটে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিশ্ববিদ্যালয়েও। এখানে যে কোনো ধর্মেরই হোক, যদি কারো উপর অত্যাচার আসে, আমাদের উচিত হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে চাষারা শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। আমাদের ফুল মুসলিম উম্মার আরো আগে একসাথে হওয়া দরকার ছিল, যে আমরা হইতে পারিনি। যে যতটুকু পারি প্রত্যেকটা মুসলমান জায়গা থেকে ফিলিস্তিনকে সাহায্য করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। এছাড়া টাঙ্গাইল, শেরপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, নেত্রকোনা, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, চাঁদপুর, শরীয়তপুর, বান্দরবান, ভোলা, পিরোজপুর, ভৈরব সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ইসরায়েলি গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এখনও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন নাহিদ প্রিন্স। নাহিদ, কর্মসূচি নিয়ে রাতের আপডেট কি আছে আপনার কাছে, জানাবেন আমাদের। কর্মসূচি সেই বিকাল থেকেই চলছে, এখনও কর্মসূচি করছে তারা। যেটি সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। বিভিন্ন মাধ্যমে তারা এটি আমাদেরকে জানিয়েছেন। সেখানে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ কলেজ এবং বেসরকারি যারা চাকরিজীবী রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে তারা সমর্থন দিয়েছেন এবং তারা সেই বিকেল থেকেই এই রাজু ভাস্কর্যের সামনে যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলি হামলা চলে সেই হামলা যেন বন্ধ হয় সেই প্রতিবাদে কিন্তু তারা তাদের মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন। তারা বলছেন যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং ইসরায়েলের যত ধরনের পণ্য রয়েছে সবগুলো যেন বাংলাদেশের যে ইম্পোর্ট হয় সেগুলো যেন সব কিছু বন্ধ করে দেওয়া হয়। তো এগুলোই কিন্তু তারা বলছেন এবং বলছেন যে যতদিন পর্যন্ত জানি বিশ্ব যে মোড়লগুলো রয়েছে, যারা যেমন ইউনিসেফ রয়েছে এবং তারা যেন এই বিষয়ে কথা বলেন এবং এই বিষয়ে যেন তারা শুধু আমাদেরকে মৃত্যু সংখ্যা দিচ্ছেন কিন্তু তারা কখনোই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন না এবং কঠোরভাবে তারা তাদের যে বার্তা রয়েছে সেগুলো প্রকাশ করছেন না, সেগুলো যেন করা হয় সে বিষয়ে তারা বলছেন যে ইসলামিক যেগুলো দেশ রয়েছে এবং ইসলামের সকল মানুষ যেন, মুসলমান সকল মানুষ যেন গর্জে ওঠে এবং সেই ইসরায়েলি বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে বিষয়ে তারা বলছেন যে যতদিন পর্যন্ত সেই হামলা বর্বরতা বন্ধ না হবে ততদিন পর্যন্ত সেই মুসলমানরা যেন রুখে দাঁড়ায়, সে বিষয়ে তারা মূলত বলছেন এখন। তো এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্যের সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ রাজু ভাস্কর্য এলাকা থেকে জানছিলেন কর্মসূচির খবর। ছাত্র জনতার পাশাপাশি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অংশ নেয় জামাতে ইসলামী শিবির ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিক্ষোভ থেকে গাজায় নারী, শিশু ও নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা বন্ধের দাবি জানানো হয়। একই সাথে ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত ও বিপণনকৃত পণ্য বর্জনের আহ্বান জানান আন্দোলনকারীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। দখলদার ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে সব মত ও পথ মিশেছে এক মিছিলে। ঢাকার রাজপথ যেন রূপ নেয় 24 জুলাইয়ের বিপ্লবের মতো জনসমুদ্রে। প্রতিবাদের প্রতিকৃতি রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে জুলাই বিপ্লবের নেতারা বলেন,
বাংলাদেশে যেমন ৭১ ও জুলাই বিপ্লব এসেছে, ঠিক তেমনিভাবে এমন এক বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। প্যালেস্টাইন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই। ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জড়ো হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলি বাহিনীর মুসলমান নিধনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান নেতারা। 200 কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। রাজধানীর মহাখালী এলাকায় বিক্ষোভ করেন জামাত ইসলামীর হাজারো নেতাকর্মী। এ সময় নেতারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর। হত্যাকাণ্ডের এই খেলা বন্ধ করুন, যদি বন্ধ করা না হয় গোটা পৃথিবীর মুসলিম উম্মাত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ঢাকা সহ সারা দেশে প্রতিবাদী বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। ফিলিস্তিনি হামলার শিকার মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব বিবেকের প্রতি আকুতি জানান প্রতিবাদী মানুষ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চিঠিতে ৩ মাসের জন্য ৩৭% পাল্টা শুল্ক আরোপ স্থগিত করার জন্য অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার আমদানি বাড়ানোর জন্য কাজ করবে বলে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে পূর্ণ সহযোগিতা করবে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন। গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানোর কথা বলেন ডক্টর ইউনূস। আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতে ঢাকায় শুরু হলো 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সামিটে অংশ নেয় 25 দেশের 70 জনের বেশি বিনিয়োগকারী। সম্মেলনের প্রথম দিন নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতির পাশাপাশি স্টার্ট আপে লাভজনক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। সেলিম মালিকের রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী শিল্প খাতের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও দেশে বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে বিডার এই বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট সেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। 25টি দেশের 70 জনের বেশি বিনিয়োগকারীর উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত হয় 10টির বেশি সেশন, যেখানে বার্তা দেওয়া হয় সম্ভাবনাময় নতুন বাংলাদেশের নানা খাতে লাভজনক বিনিয়োগ সুযোগের। Ecosystem here in Bangladesh with many of the founders that we've been working with and investing in. This is going to support or boost the economic part of aspect of Bangladesh. অভিজ্ঞতা বাংলাদেশে খুব ভালো, আমার খুব ভালো লাগলো এখানে আসেন, আমার মনে হয় আপনার অনেক সুযোগ পাবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সংস্কারের মাধ্যমে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করছে সরকার, আর নতুন উদ্যোক্তাদের সহায়তায় প্রায় 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 95% স্টার্টআপই ব্যর্থ হয়, তবে আমরা নিশ্চিত যে সরকার তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং একদিন তারা সফলতা অর্জন করবে। নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিনিয়োগকারীদের যেন হয়রানির শিকার হতে না হয় সে বিষয়গুলো দেখা হচ্ছে।
প্রতি বছর লাইসেন্স নবায়ন হয়রানি থেকেও তারা মুক্তি পাবে। সম্মেলন শেষে জানানো হয়, প্রথম দিনে 25টি বিদেশি ভেঞ্চার কোম্পানি অংশ নিয়েছে। এছাড়া চট্টগ্রামের 2টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকারীদের কাছ থেকে আগামী 1 বছরের মধ্যে বিনিয়োগ পাওয়া যাবে বলে বিডার চেয়ারম্যান আশার কথা জানান। বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের 10ম সর্বোচ্চ শৃঙ্গ এবং অন্যতম কঠিন পর্বত অন্নপূর্ণা 1 সফলভাবে আরোহণ করেছেন বাবর আলী। চট্টগ্রাম ভিত্তিক পর্বত আরোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকালে বাবর আলী তার গাইড ফুরবা অঙ্গেল শেরপাকে সঙ্গে নিয়ে 8091 মিটার উঁচু শৃঙ্গ জয় করেন। পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক। তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন। বাবরের এই অর্জনটি বাংলাদেশিদের পর্বত আরোহণের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি মাইল ফলক। বাবর আলীর পর্বত শীর্ষে আরোহণের খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল। চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা সচিবালয় ঘেরাওকালে তাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করেছে পুলিশ। আজ দুপুরে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে তাদেরকে বাধা দেয় পুলিশ। তখন তারা ওই সড়কে বসে যায় এবং অবরোধ করে। এই অবস্থা প্রায় 1 ঘন্টা ধরে চলার পর তাদেরকে বাধা দেয় পুলিশ। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ এসব ব্যবস্থা নেয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচি পালন করে তারা। ছত্রভঙ্গ করে দেওয়ার পর তারা ওই এলাকা ছেড়ে দেয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সীমানা নির্ধারণে নতুন আইনে অনুমোদন না পেলে বিদ্যমান আইনের আসন বিন্যাসেই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তাদের তদারকির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত। তবে দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি। শৃঙ্খলা বিঘ্নিত না করে প্রচারণার ন্যূনতম নির্বাচনী ব্যয়, প্রচারণায় প্রার্থীদের সমান সুযোগ দেয়া এবং সংস্কার কমিশনের সুপারিশ সহ নির্বাচন আচরণ বিধির চমৎকার একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। একই সঙ্গে তিনি বলেছেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার সাথে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তাই এমন উদ্যোগ থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মৎস্য উপদেষ্টা। জানান, আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। এই সময় জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকাল এবার নতুন করে হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন। যেটা আগের থেকে পার্থক্য হচ্ছে যে যেটা আগে মে মাস থেকে শুরু হতো, এবার আমরা 15 এপ্রিল থেকে শুরু করছি এবং আগে যেটা 65 দিন ছিল সেটা 58 দিন হচ্ছে। 11 জুনে এই নিষেধাজ্ঞাটা শেষ হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরেই সংস্কার স্থায়ী হবে না। সকালে দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দায়িত্ব নেবার পর বিচার বিভাগের সুদূর প্রসারী সংস্কারের একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেখানে অনেক প্রাপ্তি হয়েছে, তারপরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে জানান প্রধান বিচারপতি। 2005 সাল থেকে প্রধান বিচারপতির দাদা দাদির নামে এই শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে।
বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে, তার প্রপোজাল এসছে, রেকমেন্ডেশনস এসছে। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।